ইসলামী ব্যাংকে চলছে তোলপাড়। দেশের ব্যাংকিং খাত নিয়ে, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে যখনই কোনো খবর সামনে আসে, তখন তার ভেতরে সাধারণ খবরের চেয়ে রাজনীতির গন্ধটাই যেন বেশি পাওয়া যায়। আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা আপাত দৃষ্টিতে একটি সাধারণ প্রশাসনিক রদবদল মনে হলেও এর নেপথ্যে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। ঘটনাটি হলো, ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে আনা হয়েছে আকস্মিক পরিবর্তন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক এবং বোর্ডের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল জলিলকে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করেই পরিচালনা পর্ষদ থেকে প্রত্যাহার করে নিয়েছে। তার শূন্য স্থানে নতুন পরিচালক হিসেবে বসানো হয়েছে এস.এম. আব্দুল হামিদ এফসিএকে। এখন প্রশ্ন হলো, এই মোহাম্মদ আব্দুল জলিল কে ছিলেন এবং কেন তাকে এভাবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো? একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই, গত 2024 সালের 22 আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরপরই যখন ফ্যাসিবাদী সরকারের মদতপুষ্ট এস আলম গ্রুপের কবল থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়, তখন পূর্ববর্তী দুর্নীতিগ্রস্ত বোর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংক 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়ে একটি নতুন বোর্ড গঠন করেছিল। সেই পুনর্গঠিত পরিচালনা পর্ষদেরই একজন গুরুত্বপূর্ণ স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এই মোহাম্মদ আব্দুল জলিল। কিন্তু 1.5 বছরের মাথায় এসে এমন কি ঘটল যে তাকে তড়িঘড়ি করে সরিয়ে দিতে হলো? খবরটা ওপর থেকে দেখতে যত সাদামাটা, এর ভেতরের রাজনীতি ঠিক ততটাই জটিল এবং রহস্যময়। রাজনৈতিক অঙ্গন এবং সচেতন মহলে কান পাতলে এই অপসারণের যে আসল কারণটি শোনা যাচ্ছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দাবি করা হচ্ছে, মোহাম্মদ আব্দুল জলিলের মূল অপরাধ বা অযোগ্যতা তার কাজের কোনো ব্যর্থতা নয়, বরং তার রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা। তাকে মূলত জামায়াতপন্থী হিসেবে পরিচিত হওয়ার কারণেই এই বোর্ড থেকে ছিটকে পড়তে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপির সাথে আব্দুল জলিলের বেশ কয়েকটি ছবি সামনে আসার কারণেই মূলত এই বহিষ্কারের ঘটনাটি ঘটেছে। অর্থাৎ যোগ্যতা বা দক্ষতার চেয়ে এখানে রাজনৈতিক আদর্শ বা মেলামেশাকেই সবচেয়ে বড় অপরাধ হিসেবে দাঁড় করানো হয়েছে। এই পুরো নাটকীয়তার সবচেয়ে ইন্টারেস্টিং এবং কৌতূহল উদ্দীপক দিকটি হলো এর টাইমিং। মোহাম্মদ আব্দুল জলিলকে ঠিক এমন একটা সময়ে বহিষ্কার করা হলো যখন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত কড়া ভাষায় একটি ঘোষণা দিয়েছেন। গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন যে এখন থেকে ইসলামী ব্যাংক আর কোনো নির্দিষ্ট গ্রুপ, রাজনৈতিক দল বা কোনো পরিবারের হয়ে কাজ করবে না। শুধু ইসলামী ব্যাংকই নয়, দেশের কোনো ব্যাংকে এখন আর দলীয় স্বার্থে ব্যবহার হতে পারবে না। গভর্নরের এই কথাগুলো শুনতে খুব চমৎকার, একদম নিরপেক্ষ এবং পেশাদারিত্বে ভরপুর মনে হলো, বাস্তবের মাটিতে এর প্রয়োগটা দেখলে যে কারো মনে খটকা লাগতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই হাই সাউন্ডিং বা উচ্চমার্গীয় নীতিবাক্যের পরপরই আমরা দেখলাম কেবল একটি নির্দিষ্ট ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক থেকেই একজন নির্দিষ্ট আদর্শের মানুষকে ছেঁটে ফেলা হলো। দেশের এতগুলো সরকারি এবং বেসরকারি ব্যাংক, যেখানে পদে পদে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট লোকজন বসে আছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের নজর যেন শুধু একটি ব্যাংকের দিকেই আটকে আছে। ভাবখানা এমন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আর কোনো ব্যাংকেই বুঝি কোনো দলীয় লোক বা রাজনৈতিক নিয়োগ নেই। সব দলীয় লোক কেবল এই একটি ব্যাংকেই ঘাপটি মেরে বসে আছে। এই ধরনের দ্বিমুখী নীতি বা সিলেক্টিভ জাস্টিস যখন প্রয়োগ করা হয়, তখন এর পেছনের আসল উদ্দেশ্যটি বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন পড়ে না। আসলে উদ্দেশ্যটা দিনের আলোর মতোই পরিষ্কার। ইসলামী ব্যাংক বাংলাদেশ, যা একসময় তিলে তিলে গড়ে তুলেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর সাথে যুক্ত লাখো সাধারণ মানুষ, যে ব্যাংকটিকে এস আলম গ্রুপ গিলে খাওয়ার আগে পর্যন্ত দেশের সবচেয়ে সফল এবং আস্থার প্রতীক হিসেবে দেখা হতো, সেই ব্যাংক থেকে জামাতপন্থী বা ইসলামপন্থী ঘরানার যে কোনো মানুষের ছায়াকেও চিরতরে মুছে ফেলার একটি সুপরিকল্পিত মিশন নেওয়া হয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে এস আলমের মতো রাঘব বোয়ালদের দিয়ে যেভাবে এই ব্যাংকটির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, আজ নতুন বাংলাদেশে এসেও কি ভিন্ন মোড়কে সেই একই রাজনীতির পুনরাবৃত্তি ঘটছে? একদিকে ব্যাংকগুলোকে রাজনীতি মুক্ত করার সুন্দর বুলি আওড়ানো হচ্ছে, আর অন্যদিকে বেছে বেছে শুধু একটি নির্দিষ্ট মতাদর্শের মানুষদের সরিয়ে দিয়ে সেখানে নিজেদের পছন্দের বা
আপোষকামী লোকদের বসানোর এই যে খেলা, তা কোনোভাবেই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ব্যাংকিং খাতের পূর্বাভাস দেয় না। এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফ্যাসিবাদের পতন হলেও সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো মাইন্ডসেট বা রাজনৈতিক বিভাজনের ভূত এখনো পুরোপুরি দূর হয়নি। ইসলামী ব্যাংককে নিয়ে এই নতুন রাজনৈতিক মেরুকরণ আগামী দিনের দেশের রাজনীতি এবং অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলে তাই দেখার বিষয়। দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে এই যে গভীর ষড়যন্ত্র, এর শেকড় কিন্তু কেবল আজকের এই আব্দুল জলিলের অপসারণের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটু ফ্ল্যাশব্যাক করে পেছনের দিকে তাকালে পুরো চিত্রটা আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। গত 5ই আগস্টের সেই ঐতিহাসিক রাতের কথা মনে আছে? স্বৈরাচারের পতনের ঠিক পরপরই যখন পুরো দেশ একটা চরম ট্রানজিশন বা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সশস্ত্র দলবল নিয়ে ইসলামী ব্যাংকের হেড অফিস দখল করতে নগ্ন হামলা চালিয়েছিল। কেন এই মরিয়া চেষ্টা? কারণ রাজনৈতিক লুটেরাদের কাছে ইসলামী ব্যাংক সবসময়ই একটি সোনার ডিম পাড়া হাঁস। এই দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছিল মূলত 2013 সালে, যখন ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে লাভজনক এবং 1 নম্বর আস্থার ব্যাংক। তখন পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যাংকটির নিয়ন্ত্রণ জামায়াতে ইসলামীর হাত থেকে কেড়ে নেয়। আর ব্যাংকটি কার হাতে তুলে দেওয়া হয়েছিল? দেশের মেগা লুটেরা এবং মাফিয়া এস আলম গ্রুপের হাতে। এরপর এস আলম কিভাবে এই ব্যাংকটিকে আস্ত গিলে খেয়েছে, কিভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তা আজ এদেশের প্রতিটি সচেতন নাগরিকের জানা। আর এই মেগা লুটপাটে সবচেয়ে বড় সাপোর্ট কে দিয়েছিল জানেন? অভিযোগ রয়েছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন এস আলমের এই ধ্বংসযজ্ঞের প্রধান সহযোগী। রাজনৈতিক মহলে এটা এক প্রকার ওপেন সিক্রেট এবং অত্যন্ত জোরালোভাবে বলা হয়ে থাকে যে স্বয়ং এই এস আলমের সুপারিশেই নাকি চুপ্পু সাহেব সে সময় রাষ্ট্রপতির চেয়ারে বসার টিকিট পেয়েছিলেন। শুধু রাষ্ট্রপতির কথাই বা বলি কেন, খোদ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের ভূমিকা নিয়েও তো এখন বিশাল প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কিছুদিন আগেই নেত্র নিউজের এক ভয়াবহ এবং চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান গভর্নর সাহেব নিজেই এস আলমের ভাইয়ের ব্যবসায়িক পার্টনার। রক্ষক যদি নিজেই ভক্ষকের পার্টনার হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষ আর কার কাছে গিয়ে বিচার চাইবে? আর যখন মোহাম্মদ আব্দুল জলিলকে ইসলামী ব্যাংকের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হলো, তখন সবচেয়ে বেশি খুশি কারা হয়েছে জানেন? এস আলম গ্রুপ এবং তাদের সুবিধাভোগীরা। খবর নিয়ে দেখুন, চট্টগ্রামের পটিয়ায় নাকি এখন রীতিমতো খুশির বন্যা বইছে, মিষ্টি বিতরণ হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই সেই পটিয়া যেখান থেকে এস আলমের হাত ধরে সম্পূর্ণ দলীয় এবং আঞ্চলিক কোটায় কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায় 10,000 লোককে ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অবৈধ নিয়োগপ্রাপ্তদের যখন চাকরিচ্যুত করা হয়, তখন তারা ভেবেছিল তাদের লুটপাটের রাজত্ব হয়তো চিরতরে শেষ। কিন্তু আজকের এই জলিল সাহেবদের অপসারণ তাদের মনে আবার নতুন করে আশার আলো জাগিয়েছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে সিস্টেমের ভেতরে এখনও তাদের আপনজনেরা বহাল তবিয়তে ঘাপটি মেরে বসে আছে এবং সুযোগ পেলেই তারা আবার ছবল মারবে। এখন পুরো জাতির দৃষ্টি নিবদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে। এখন দেখার বিষয়, জামায়াতে ইসলামী এই সংকটময় পরিস্থিতিতে কি পদক্ষেপ গ্রহণ করে। তারা কি পারবে শহীদ মীর কাসেম আলীর রক্ত, ঘাম আর অসীম কষ্টে তিলে তিলে গড়ে তোলা এদেশের সাধারণ মানুষের এই স্বপ্নের ব্যাংকটিকে লুটেরা এবং রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের হাত থেকে চিরতরে রক্ষা করতে? নাকি রাজনৈতিক আপোষের জাতাকলে পড়ে দেশের অর্থনীতির এই শক্তিশালী স্তম্ভটি আবারও কোনো নব্য মাফিয়াদের পেটে চলে যাবে? নতুন বাংলাদেশে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে, কারণ অর্থনীতি বাঁচলে তবেই বাঁচবে দেশ। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।